আপনারা যে গাছটি ভিডিওতে দেখছেন তার নাম টারো। এই গাছটি আমাদের দেশের কিছু এলাকায় পরিচিত না হলেও বিশ্বের বিভিন্ন অঞ্চলে এটি ব্যাপকভাবে চাষ করা হয়। বিশেষ করে চীনে টারো গাছটির চাষ অনেক বেশি হয় এবং তা কৃষকদের জন্য খুবই লাভজনক। চীন ছাড়াও ভারত, ফিজি, পাপুয়া নিউগিনি এবং অন্যান্য প্যাসিফিক দ্বীপপুঞ্জেও টারো চাষ করা হয়, কিন্তু বাংলাদেশে এই গাছটির চাষ খুবই সীমিত। টারো গাছটি অনেক দিক থেকেই বিশেষ এবং এর প্রতিটি অংশই ব্যবহারযোগ্য। যদি আপনি খুবই পুষ্টিকর এবং সুস্বাদু খাবারের সন্ধান করেন তবে টারো গাছটি আপনার জন্য উপযুক্ত। টারো গাছের মূল, ডাঁটা এবং পাতা সবই বিভিন্ন খাবারে ব্যবহৃত হয় এবং এগুলো আমাদের শরীরের জন্য অনেক উপকারী। প্রথমেই আসি টারো গাছের পাতা নিয়ে। টারো গাছের পাতা খুবই পুষ্টিকর। সাধারণত এই পাতাগুলো মানুষ প্রথমে সংগ্রহ করে এবং তা দিয়ে বিভিন্ন ধরনের আচার তৈরি করা হয়। আচার তৈরিতে পাতা খুবই উপকারী কারণ এতে ভিটামিন এ, সি, বি6 এবং মিনারেলস থাকে যা আমাদের শরীরের জন্য খুবই দরকারি। আমাদের হজমে সহায়তা করা ছাড়াও এটি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং আমাদের ত্বককে সুরক্ষা দেয়। এছাড়া টারো গাছের পাতার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানগুলো আমাদের শরীরের কোষগুলোকে পুনর্নবীকরণ করতে সাহায্য করে। আর যেহেতু এই পাতাগুলো প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ, তাই এটি অন্ত্রের জন্য খুবই উপকারী। যাদের কোষ্ঠকাঠিন্য বা পেটের সমস্যা থাকে তাদের জন্য টারো পাতা একটি দারুণ উপকারী খাবার হতে পারে। টারোর মূলও অত্যন্ত পুষ্টিকর। টারোর মূল, যা আমরা সাধারণত কণিকা বলে জানি, তাতে মিষ্টি স্বাদ থাকে এবং এটি রান্না করা হলে খুবই সুস্বাদু হয়। সাধারণত টারোর মূল সেদ্ধ বা ভাজা হয় এবং বিভিন্ন শাকসবজির সাথে মিশিয়ে খাওয়া যায়। টারো মূলটি অন্যান্য শাকসবজি থেকে ভিন্ন কারণ এটি শক্ত এবং এক ধরনের মিষ্টি স্বাদযুক্ত। এটি একদিকে যেমন পুষ্টিকর তেমনি খুবই সুস্বাদু। টারো গাছের মূলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা হৃদযন্ত্রের জন্য খুবই উপকারী। এছাড়া এই গাছের মূলে থাকা ভিটামিন বি6 এবং ফোলেট আমাদের স্নায়ু এবং মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। আর যেহেতু টারো মূল গ্লুটেন মুক্ত, এটি গ্লুটেন সংবেদনশীল ব্যক্তিদের জন্য খুবই উপযোগী। এছাড়া টারো গাছের মূলের নিচে যে ফলটি জন্মে সেটি একেবারে মাটির নিচে থাকে এবং এটি খুঁড়ে বের করা হয়। এই ফলটিও খুবই পুষ্টিকর। এতে থাকা ভিটামিন সি এবং অন্যান্য উপকারী উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এটি শরীরের শক্তি বাড়ায় এবং কোষের ক্ষয় প্রতিরোধ করে। টারো গাছটির অন্যান্য উপকারিতাও রয়েছে। এটি প্রাকৃতিকভাবে চাষ করা যায় এবং এর অনেক অংশ ব্যবহার করা যায়, যার ফলে কৃষকদের জন্য এটি একটি লাভজনক ফসল হতে পারে। এর প্রতি অংশই বাজারে বিক্রি করা যায় এবং টারো চাষে কৃষকরা ভালো আয়ের সম্ভাবনা পায়। এই গাছটি চাষের জন্য বিশেষত মাটির তাপমাত্রা খুবই গুরুত্বপূর্ণ এবং এটি সুনির্দিষ্ট অঞ্চলে সবচেয়ে ভালো ফলন দেয়। এছাড়া টারো গাছটি এমন একটি ফসল যা পরিবেশের জন্য ক্ষতিকর নয়। এটি তুলনামূলকভাবে কম পরিমাণে পানি ও যত্ন প্রয়োজন, যার ফলে এটি পরিবেশ বান্ধব হিসেবে চাষ করা যায়। টারো গাছের অনেক উপকারিতার মধ্যে অন্যতম হলো এর পুষ্টি। এটি শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন, খনিজ এবং ফাইবার সরবরাহ করে। নিয়মিত টারো খাওয়া আমাদের শরীরের শক্তি বাড়ায়, হজমে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। সৌদি আরবে মরুভূমির মাঝে জন্ম নিচ্ছে বিশাল আকারের তরমুজ। অনেকেই অবাক হয়ে যান, এত গরম শুষ্ক এলাকায় এত রসালো আর মিষ্টি তরমুজ হয় কিভাবে। সাধারণত আমরা ভাবি তরমুজ তো পানি খাওয়া ফসল, অর্থাৎ পানি ছাড়া হয় না। অথচ সৌদি কৃষকরা এই ধারণাকে পুরো বদলে দিয়েছেন। তারা এমন পদ্ধতিতে চাষ করছেন যেখানে মাটিও নেই, খোলা আকাশও নেই, বরং একেবারে কৃত্রিম পরিবেশে বিশাল মিষ্টি ও রসালো তরমুজ উৎপাদন করছেন, যা শুধু দেশেই না রপ্তানিও হচ্ছে। এবং এই ফলন সম্ভব হয়েছে আধুনিক প্রযুক্তি আর নিয়ন্ত্রিত কৃষি ব্যবস্থার কারণে। সৌদিতে তরমুজ চাষ হয় গ্রিন হাউস পদ্ধতিতে। বিশেষ প্লাস্টিকের ছাউনি দিয়ে তৈরি। ঘরের ভেতরের তাপমাত্রা, আর্দ্রতা, আলো সব নিয়ন্ত্রণে রাখা হয়। এমনকি অনেক জায়গায় মাটির বদলে ব্যবহার করা হয় হাইড্রোপনিক্স নামের জলভিত্তিক চাষ পদ্ধতি, যেখানে পুষ্টিকর পানি দিয়ে গাছ বড় হয়। এতে করে গাছ পানির অভাবে মারা যায় না, বরং সব সময় একটা স্থির পরিবেশে বেড়ে ওঠে। ফলে ফল হয় অনেক বড়। এক একটা তরমুজের ওজন হয় 5 থেকে 10 কেজির বেশি। আরেকটা চমকপ্রদ বিষয় হলো এই তরমুজে চিনির মাত্রাও বেশি। সৌদির কৃষকরা তরমুজ গাছকে একটা নির্দিষ্ট সময়ে পানি কমিয়ে দেন। তখন গাছটা স্ট্রেস নেয়। তখন গাছ মনে করে সে যেন মারা যাচ্ছে। এই সময় গাছ তার সব শক্তি জমা করে ফলের মধ্যে, যাতে বংশধর বাঁচে। আর তখনই ফল হয় অতিরিক্ত মিষ্টি। এই টেকনিককে বলে স্ট্রেস রিপেনিং। এটা স্বাভাবিক গাছের আচরণকে কাজে লাগিয়ে ফলের স্বাদ বাড়ানোর একটা অভিনব পদ্ধতি। তরমুজ গাছগুলো শুধু গ্রিন হাউসে থাকে না, বরং মাঠেও বিশেষ প্রযুক্তির ছায়া দিয়ে রক্ষা করা হয়। এমনকি সূর্যের আলো নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয় ছায়াদান শীট। মাটি ঢেকে রাখা হয়
মাল্চ দিয়ে যাতে পানি শুকিয়ে না যায়। সেচ ব্যবস্থায় ব্যবহার করা হয় ড্রিপ সিস্টেম, যেখানে প্রতিটি গাছের গোড়ায় পরিমিত পানি দেওয়া হয়। এতে পানি অপচয় হয় না, আবার গাছও চাহিদা মতো পানি পায়। এই হিসাবে পানি ব্যবস্থাপনায় গাছ হয় শক্তিশালী, ফল হয় ভারী ও সুস্বাদু। সৌদি আরবের এই তরমুজ চাষ শুধু মরুভূমিকে সবুজে ভরিয়ে দিচ্ছে না, বরং আধুনিক কৃষির সম্ভাবনাকেও দেখিয়ে দিচ্ছে নতুন দিক। তারা প্রমাণ করছে প্রকৃতি যত কঠিনই হোক না কেন, প্রযুক্তি আর মাথা খাটালে সেখানে ফলন সম্ভব। বাংলাদেশেও আমরা অনেক সময় খরায়, লবণাক্ততায় বা গরমে ফসলের ক্ষতি নিয়ে চিন্তিত থাকি, অথচ সৌদির মডেল অনুসরণ করলে আমাদের উপকূল বা শুষ্ক অঞ্চলগুলোতেও এই ধরনের চাষ সম্ভব। কারণ গাছের জন্য দরকার শুধু পানি না, দরকার পরিবেশ, পরিচর্যা আর একটু বিজ্ঞান। আপনি কি জানেন চীনা কৃষকেরা তরমুজ চাষে এক বিশেষ পদ্ধতি গ্রহণ করে, যার মাধ্যমে তরমুজ আরও সুমিষ্ট ও পরিপক্ক হয়? এই পদ্ধতি অবলম্বনে তরমুজ চাষ আরও লাভজনক হয়ে ওঠে। সম্পূর্ণ প্রাকৃতিক এই পদ্ধতিতে কোনো ধরনের বাড়তি রাসায়নিক দ্রব্য কিংবা প্রযুক্তি ব্যবহার করতে হয় না। প্রাকৃতিকভাবে সম্পূর্ণ তরমুজ পাকানো কিংবা সুমিষ্ট ও পরিপক্ক করতে চীনা কৃষকদের এই পদ্ধতি দারুণ কার্যকরী। চীনের কৃষকেরা প্রথমে স্বাভাবিক পদ্ধতিতে তরমুজের চারা রোপণ করে, এরপর সেগুলোকে স্বাভাবিক পরিচর্যার মাধ্যমে বড় করে তোলে। তরমুজের চারা বয়স্ক হয়ে আসলে সেগুলোতে ফুল আসতে শুরু করে। ফুল থেকে ধীরে ধীরে তরমুজের পুরো ক্ষেত ভরে যায়। অনেক সময় পরিপুষ্ট তরমুজ উৎপাদনের জন্য কৃষকেরা নির্দিষ্ট পরিমাণ তরমুজ রেখে অতিরিক্ত ছোট তরমুজ ছাঁটাই করে ফেলে। এতে করে অবশিষ্ট তরমুজগুলোর যথেষ্ট পরিচর্যা ও প্রয়োজনীয় পুষ্টি জোগাড় কোনো বিঘ্ন ঘটে না। তরমুজ আকারে বড় হয় এবং ভেতর থেকে পরিপূর্ণ হয়। তরমুজ আকারে যথেষ্ট বড় হয়ে আসলে চীনের কৃষকেরা ভিন্ন এক কৌশল অবলম্বন করে, যা পৃথিবীর অন্যান্য দেশে খুব একটা দেখা যায় না। তরমুজ ফল পাকার সময় হয়ে আসলে তারা সেগুলোর উপরে নির্দিষ্ট আকারের একটি করে পাথর রেখে দেয়, তবে খুব বেশি বা ভারী বা বড় পাথর নয় যেগুলো তরমুজের ক্ষতি করবে। তারা সহনশীল ও সঠিক আকারের পাথর স্থাপন করে, যা তরমুজগুলোকে সঠিকভাবে ও ভালোভাবে পাকতে সাহায্য করে। তরমুজের উপর রাখা পাথরগুলো দিনের বেলা সরাসরি সূর্যের রশ্মিকে বাধা প্রদান করে এবং পাথর নিজে সেই তাপ কিছুটা শোষণ করে, যার ফলে তরমুজ খুব বেশি উত্তপ্ত হয় না এবং তরমুজ ফেটেও যায় না। কেননা তাপমাত্রা অতিরিক্ত ওঠানামা করলে তরমুজ ফল দ্রুত প্রসারণ ও সংকুচিত হতে থাকে, যার ফলে বিভিন্ন সময় তরমুজে ফাটল ধরে। কিন্তু এই পাথর তরমুজ খুব বেশি উত্তপ্ত হওয়া থেকে রক্ষা করে ও দ্রুত তাপমাত্রা পরিবর্তনে বাধা প্রদান করে, যে কারণে তরমুজে ফাটল রোধে এই কৌশল দারুণ কার্যকরী। একই সাথে পাথর দিনের বেলা তাপ শোষণ করে এবং রাতের বেলা সেই তাপ ধীরে ধীরে ছাড়তে থাকে, যে কারণে রাতের বেলাতেও তরমুজ বেশি তাপ পায় এবং খুব দ্রুত পরিপক্ক ও পাকতে থাকে। প্রাকৃতিক উপায়ে তরমুজ পরিপক্কতা লাভ করার কারণে তা স্বাভাবিকের তুলনায় বেশি লাল হয় এবং সুমিষ্ট হয়। একই সাথে মৌসুমের প্রথম ভাগে তরমুজ উৎপাদন করে কৃষকরা অধিক লাভবান হয়। প্রাকৃতিকভাবে তরমুজের এমন উৎপাদন তরমুজ চাষীদের জন্য কার্যকরী একটি কৌশল। তরমুজ চাষে এমন কৌশল বিজ্ঞানভিত্তিকভাবে কোনো বর্ণনা না পাওয়া গেলেও চীনের আদি চাষীদের মাঝে প্রচলিত ছিল, যার ধারাবাহিকতায় এখনও চীনের কৃষকরা এটি ব্যবহার করে। তারা তাদের পূর্বপুরুষদের আদি ধারণাতে এখনও বিশ্বাস করে এবং এই কৌশল অবলম্বন করে তরমুজ উৎপাদন করে থাকে। আমাদের দেশেও চাইলে এই কৌশল অবলম্বন করা যেতে পারে এবং চীনের কৃষকদের মতো এমন কার্যকরী কৌশল অবলম্বনে অধিক লাভবান হওয়া যেতে পারে ও সুমিষ্ট পরিপক্ক তরমুজ উৎপাদন করা যেতে পারে। চাষের জমিতে ছোট ছোট মাটির হাঁড়ি উল্টে রাখা। অনেকেই দেখে ভাবেন এগুলো হয়তো বৃষ্টির পানি আটকানোর কোনো পদ্ধতি কিংবা কীটপতঙ্গের ফাঁদ, কিন্তু না, এই হাঁড়িগুলোর উদ্দেশ্য একেবারে ভিন্ন। বিশেষ করে চিপস গাছের ক্ষেত্রে এই হাঁড়ি ব্যবহার হয় একটি চমৎকার কারণে। চিপসের মাথা সাদা রাখতে, নরম রাখতে আর স্বাদ বাড়াতে এমনটা করা হয়। চিপস হলো এক ধরনের মশলা জাতীয় গাছ, অনেকটা আমাদের দেশে পাওয়া পেঁয়াজ পাতা বা হালকা রসুন পাতার মতো, তবে এর স্বাদ মৃদু ও মিষ্টি ধরনের, যা অনেক দেশের খাবারের জনপ্রিয়। এই গাছ যখন বাড়তে থাকে তখন এর পাতাগুলো রোদে পুড়ে সবুজ হয়ে যায়, কিন্তু বাজারে যে সাদা অংশটা বেশি দামে বিক্রি হয় সেটা আসলে গাছের নিচের অংশ, যেটা মাটি বা ছায়ায় থাকে। আর সেই অংশটা যেন রোদের কারণে শক্ত বা কালচে না হয়ে যায়, সেজন্য ব্যবহার করা হয় ছোট মাটির হাঁড়ি। চাষিরা প্রতিটা গাছের চারপাশে একটা করে উল্টানো হাঁড়ি দিয়ে রাখেন, যেন রোদ গাছের মাথায় না পড়ে। এতে গাছের ওই অংশ সাদা থাকে, নরম থাকে এবং স্বাদে আরো ভালো হয়। অনেকটা আমাদের দেশে মূলা বা পেঁয়াজের কচি অংশ যেমন সাদা রাখতে মাটি ঢেকে রাখা হয়, ঠিক তেমনি এই হাঁড়ি পদ্ধতির সবচেয়ে ভালো দিক হলো এটি প্রাকৃতিক। এতে কোনো কেমিক্যাল লাগে না, মাটি বা গাছের ক্ষতি হয় না, এমনকি একবার হাঁড়ি বানিয়ে নিলে তা কয়েক বছর ধরে ব্যবহার করা যায়। প্রতিদিন গাছের বৃদ্ধির দিকে নজর রেখে হাঁড়ির অবস্থান সামান্য তুলে দেওয়া হয়, যেন গাছ চাপা না পড়ে, আবার আলোও না লাগে। এটা একেবারে হাতে হাতে করা কাজ, যেখানে যত্নই মূল চাবিকাঠি। আর যারা এই কাজ করেন তারা জানেন ঠিক কতটা সময় গাছকে অন্ধকারে রাখতে হবে যাতে সেই সাদা অংশ একেবারে কোমল হয়। এই পদ্ধতির আরো এক দারুণ দিক হলো এতে করে চিপসের স্বাদে আসে বাড়তি ঘ্রাণ, কারণ গাছ যেহেতু কম আলো পায় তাই সেটি
তার সমস্ত শক্তি পাতার রস আর স্বাদের মধ্যে জমা করে। এতে করে খাবারে ব্যবহারের সময় সে পাতায় থাকে বাড়তি মাধুর্য। এইভাবে চাষ করা চিপস স্থানীয় বাজার তো বটেই, রপ্তানি বাজারেও বেশ জনপ্রিয়। ইউরোপ আমেরিকার বড় হোটেল বা রেস্টুরেন্টে এই বিশেষ চিপস আলাদা প্যাকেটে বিক্রি হয়, কারণ সাদা নরম অংশটি রান্নায় বেশি ব্যবহার হয়। কৃষিতে সৃজনশীলতা কতটা গুরুত্বপূর্ণ! শুধুমাত্র রোদ ঠেকাতে একটা হাঁড়ি দিয়ে পুরো ফসলের গুণগত মান, দাম এবং স্বাদ বদলে দেওয়া যায়। বাংলাদেশেও যদি আমরা এই পদ্ধতি শিখে গ্রহণ করি, তাহলে অনেক মশলা জাতীয় ফসল আরো উন্নতভাবে চাষ করা সম্ভব। কারণ গাছ শুধু বড় হলেই হবে না, তাকে কিভাবে গড়া হচ্ছে সেই কৌশলই আসল সফলতার চাবি। এই উপজাতির মেয়েরা যাদের গলায় থাকে ধাতব রিং এর স্তর একটার পর একটা, এটি শুধু সাজসজ্জা নয়, এর পেছনে রয়েছে গভীর এক ইতিহাস ও সমাজ ব্যবস্থা। শুনে অবাক হবেন, থাইল্যান্ডের পাহাড়ি অঞ্চলে কায়ান বা পদং উপজাতির নারীরা গলায় দীর্ঘ রিং পরে থাকেন, আর এই রীতির সূচনা হয় ছোট বয়স থেকেই। অনেক সময় অনলাইনে ছড়ানো হয় যে যদি তারা এই রিং না পরেন তবে বনের বন্যপ্রাণীরা তাদের আক্রমণ করে বসবে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। আসলে এটি ওই অঞ্চলেরই সংস্কৃতিরই অংশ। ওই জনগোষ্ঠীর বিশ্বাস যার গলা যত লম্বা সে ততটাই সুন্দরী ও সম্মানিত। এমনকি এমন ধারণাও আছে যে যাদের গলা সবচেয়ে লম্বা হয় তাদের বিবাহ দেয়া হয় উপজাতির রাজার সঙ্গে, এবং সেখান থেকে তারা হয়ে ওঠে কুইন বা রানী। এই বিশ্বাস থেকে ছোট ছোট মেয়েদের গলায় ধীরে ধীরে রিং পরানো শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে রিং এর সংখ্যা বাড়ানো হয় এবং এভাবেই তাদের গলা দেখতে অনেক দীর্ঘ হয়ে যায়। তবে বাস্তবে গলা বড় হয় না, বরং নিচের দিকে কাঁধের হাড় ও কলার বোন ধীরে ধীরে নিচে চাপ খেয়ে সরে যায়, যার ফলে গলা দীর্ঘ দেখায়। এই পুরো প্রক্রিয়া অত্যন্ত কষ্টকর, কারণ বছর জুড়ে রিং পরে থাকা মানে গলা সোজা করে রাখতে হয়, মাথা নিচু করা যায় না, এমনকি ঘাড়ের স্বাভাবিক নড়াচড়া বাধাগ্রস্ত হয়। তবুও এই রীতি আজও চালু আছে শুধুমাত্র ঐতিহ্য আর সামাজিক মর্যাদার কারণে। আবার পর্যটনের ক্ষেত্রেও এই রীতি এক ধরনের আকর্ষণ তৈরি করেছে। অনেক সময় পর্যটকেরা এই উপজাতি গ্রামে গিয়ে তাদের ছবি তুলে দেখা করে এবং স্থানীয় হস্তশিল্প কেনে, যার মাধ্যমে এই গোষ্ঠীর আয় হয়। তবে সাম্প্রতিক সময়ে মানবাধিকার সংগঠনগুলোর দাবি এই রীতি এক ধরনের দেহ বিকৃতি এবং তা শিশুদের উপর চাপিয়ে দেয়া এক প্রকার মানসিক ও শারীরিক নির্যাতন। তবে এখানেই জটিলতা, কারণ এটিকে তারা নিজেরাই তাদের সৌন্দর্য ও সংস্কৃতির প্রতীক হিসেবে দেখে। এখন প্রশ্ন হলো, একজন আউটসাইডার হিসেবে আমরা কি এই রীতিকে শুধুই নিন্দা করব, নাকি বুঝে নেব এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট? বাংলাদেশের মতো সমাজে এরকম ঐতিহ্য হয়তো নেই, তবে আমরাও অনেক সময় সৌন্দর্যের নামে নানা রকম সামাজিক চাপের মুখে পড়ি। ফর্সা হওয়ার ক্রিম, হাইট বাড়ানোর মেডিসিন কিংবা চিকন হওয়ার ডায়েট প্ল্যান। আপনি কি ভাবছেন, এই রীতি বন্ধ হওয়া উচিত, নাকি তা তাদের নিজস্ব সংস্কৃতি হিসেবে রক্ষা করা উচিত?